ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়। সম্প্রতি সীমান্তে অনুমোদিত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং এটি নিয়ে ভারত এবং বাংলাদেশের কূটনীতি কোন জায়গায় যাচ্ছে সেটি নিয়ে আমরা আলোচনা করব ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নাফিজাতুল্লার সাথে। ধন্যবাদ নাফিজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। নাফিজা, শুরুতে আপনাকে জানতে চাই যে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সাম্প্রতিক যে উত্তেজনা তৈরি হয়েছে, এতে করে কি সম্পর্কটা আবার টানাপোড়েনের দিকে যাচ্ছে? এক সেন্সে যদি আমরা বলি, নিঃসন্দেহে আমরা যদি দেখি যে কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব এই অন্তর্বর্তী সরকারের সময় প্রথম যদি কোনো ডিপ্লোমেটদের সফর বলি ভারতের পক্ষ থেকে তিনি এসেছিলেন এবং সেটির পরে আমরা দেখছিলাম যে কিছুটা দুই পক্ষেরই যদি কথাবার্তা আমরা কূটনৈতিক কথাবার্তাও খেয়াল করি সেখানে কিন্তু কিছু সফটনেস ছিল। কিন্তু এখন আবার সীমান্তে শুধুমাত্র কিন্তু কাঁটাতারে বেড়া না, গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনারকে ডেকে কিন্তু কাঁটাতারে বেড়ার সাথে সাথে সীমান্তে হত্যার ব্যাপারেও নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। তো বলা চলে যে সাম্প্রতিক সময়ে সীমান্তে যে হত্যাকাণ্ড বেড়ে গেছে সেটি নিয়েও বাংলাদেশ উদ্বিগ্ন এবং নিন্দা করছে। এবং কাঁটাতারের বেড়া যেটি অনুমোদনের বাইরে কোনো উন্নয়ন প্রকল্প করার ক্ষেত্রে দু দেশের একটি সমঝোতার প্রয়োজন আছে, অনুমতি নিতে হয়, একটি নর্মস বলা হয়, সেটি না নিয়েই তারা কাঁটাতারের বেড়া দিচ্ছিল। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে যদি দেখি সেখানকার স্থানীয়রা সেটির প্রতিরোধ করেছে এবং তারপরে কিন্তু সেই কাজ স্টপ আছে। তার মধ্যেও দেখতে পাচ্ছি আজকে যেইভাবে পাল্টাপাল্টি ডাকা হচ্ছে সেটি যদি আমরা কূটনৈতিক ভাষায় বলি যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলব। এর মধ্যে কিন্তু আমরা নাফিজা দেখেছি যে যেমন সাতক্ষীরার ভোমরা সীমান্তে আমরা দেখেছি যে আজকে ফাঁকা গুলি করা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে এবং গতকালকে কিন্তু সেখানে একটি পতাকা মিটিং হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে যেই দুজন বাংলাদেশি জমি চাষ করা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে দু দেশের যে ভূমি জরিপের যে সংস্থাগুলো রয়েছে তারা একসাথে বসে এই বিষয়টি মীমাংসা করবেন। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আজকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। তো এর প্রেক্ষিতে আপনি জানেন যে আপনি যেটা বলছিলেন যে তলব এবং পাল্টা তলব, আজকে আমরা দেখেছি যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল। তো উভয় পক্ষ আসলে পরস্পরকে কি ধরনের বার্তা দিচ্ছেন? বাংলাদেশের পক্ষ থেকে তো বার্তা যেটি ইন্ডিয়ার ভারতীয় হাই কমিশনার আমাদের ব্রিফ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুখপাত্র আমাদের ব্রিফ করেছে। ব্রিফের টোনটা একই ছিল যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া যেটি অনুমোদনের না নিয়ে করছে সেটিতে উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্তে উত্তেজনা তৈরি করে এ ধরনের কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া থেকে ভারতকে বিরত থাকতে বলা হয়েছে। এবং আজকে কিন্তু আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, তার কাছে জানতে চাচ্ছিলাম যে যেটি আপনি বলছিলেন যে সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হচ্ছে কিনা। তো উনি বলল যে কূটনীতিতে এটি একটি সাধারণ নিয়ম, যদি এক দেশের রাষ্ট্রদূত বা কূটনীতিকে তলব করা হয় তো সেটির উত্তর জানাবার জন্য অন্য দেশ ঠিক একইভাবে একই আচরণ করে, তলব করে। তো এটিকে বাংলাদেশের পক্ষ থেকে নর্মাল ওয়েতেই দেখা হচ্ছে। কিন্তু তারপরে যদি আমরা প্রেস রিলিজ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে তারা আবার উল্টো দাবি করছে যে বাংলাদেশ ভারত সরকারের সাথে ইতোমধ্যে যদি 1975 সাল থেকে দেখি 4টি এমওইউ এবং চুক্তি এবং প্রোটোকল সাইন হয়েছে সরকারের সাথে। সেই ক্ষেত্রে তারা বলছে যে তারা এই চুক্তি এবং প্রোটোকল মেনেই চলছে। তাদের দাবি তারা কোনো ভায়োলেট করেনি, যেটি বাংলাদেশ সরকারের দাবি যে তারা অনুমতি না নিয়ে, যেটি যদি অনুমতি না নেওয়ার ক্ষেত্রে প্রোটোকল ভায়োলেট হয়। তো এই ধরনের একটি পাল্টাপাল্টি অবস্থানে আছে। এবং যেটি বলছিলেন যে এইটির কারণটা কি, বাংলাদেশ ভারতের সাথে যদি দেখি গত 15 বছরে পিপল টু পিপল কানেকশন না হয়, জনগণের থেকে জনগণের সাথে যোগাযোগের ক্ষেত্রে থেকে যদি দেখি দিল্লির আগ্রহটা ছিল আওয়ামী লীগ সরকার কেন্দ্রিক। তো সেই জায়গাটার যে টানাপোড়েন সেটাই কিন্তু বিশ্লেষকরা বলছে যে দুই দেশের সম্পর্ক হতে হবে, মানুষের সাথে যোগাযোগ থাকতে হবে, দেশের সাথে যোগাযোগ থাকতে হবে। যখনই সরকারের সাথে যোগাযোগ হয়ে যাবে তো কোনো পক্ষের স্বার্থ বেশি যাবে, কোনো পক্ষের স্বার্থে ঘাটতি আসবে। সেটাই কিন্তু এই প্রোটোকল এবং চুক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা প্রোটোকল এবং চুক্তিগুলো মেনেই আসলে কাঁটাতার বেড়া বা অন্য যে স্থাপনাগুলো নির্মাণ সেটা করছেন। সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন আসলে কি বলে? আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে, আন্তর্জাতিক আইনের আগে আমি যদি বলি বাংলাদেশ ভারতের কিন্তু 1974 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আছে।
1975 সালে জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন ফর বর্ডার অথরিটিস এটি আছে, এবং 2011 সালে এবং 2011 সালে দুটি প্রোটোকল এবং ম্যানেজমেন্ট প্ল্যান তারা সাইন করেছে। সেখানে কিন্তু বলা আছে যে উভয় দেশ প্রয়োজনে 0 লাইন হতে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নিতে বাধ্যবাধকতা রয়েছে। আপনার আন্তর্জাতিক আইন প্রয়োজন নেই, আপনি কিন্তু যেই আইনগুলো আছে বা প্রোটোকলগুলো বিদ্যমান আছে সেটির ক্ষেত্রেই কিন্তু ভায়োলেট বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এই যে বাংলাদেশি বলছে যে এই যে যেটা আপনি বললেন যে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, তো সেক্ষেত্রে যদি বাংলাদেশ মনে করে যে এই ক্ষেত্রে ভারত আইন মানছে না, সেক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সংস্থার কাছে কি যাওয়ার সুযোগ আছে, বা কোথাও কি গিয়ে আসলে নালিশ করা বা অভিযোগ জানানোর কি কোনো সুযোগ আছে? আপনি তো জানেন যে সবগুলো দেশের যদি আমরা হেড বলি, যেহেতু আপনি সাইন করা আছে, জাতিসংঘের সনদ সাইন করা আছে, সেখানে আপনি চাইলে যেতে পারেন, কিন্তু প্রতিবেশীদের ক্ষেত্রে এই ধরনের উচ্চ পর্যায়ে যাওয়ার নজির খুব একটা কম। আমরা যদি দেখি বাংলাদেশ ভারতের সমুদ্র সীমা নিয়ে কিন্তু মিয়ানমারের এগেনস্টে বাংলাদেশ জাতিসংঘে কমপ্লেন করেছিল এবং আইনগতভাবে বাংলাদেশ জয়ী হয়ে সমুদ্র সীমা আইন যেটি নিজের প্রাপ্য আছে সেটি নিয়ে এসেছে। আপনি চাইলে আন্তর্জাতিক আদালতে বা জাতিসংঘের কাছে অভিযোগ জানাতেই পারেন, কিন্তু বিশ্লেষকরা এক্ষেত্রে বলে যে আপনি আসলে প্রতিবেশী দেশের সাথে আলাপ আলোচনা না করে আগেই কেন আপনি ওই দিকে যাবেন, মানে প্রতিবেশীর সাথে হার্ডলাইনে কেন যাবেন, সেই বিষয়টা বিশ্লেষকদের একটি পরামর্শ আছে যে কোনো ধরনের সীমান্ত হত্যা, সীমান্তে কাঁটাতারের বেড়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে যদি সুলহ হয়, প্রচেষ্টাটাকে তারা জোর দিচ্ছেন, সেটি তাদের প্রায়োরিটি বেশি। এক্ষেত্রে আরেকটা আজকে আপনি দেখেছেন কিনা, সেটা ভারতীয় সেনা প্রধান আজকে বলেছেন যে দুই দেশের সম্পর্ক নিয়ে যখন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন তিনি বলেছেন যে নির্বাচিত সরকার বাংলাদেশে যখন ক্ষমতায় আসবে এরপরই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। আমি একটু জানতে চাই আপনার কাছে যে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বোঝাপড়ার কি কোনো ঘাটতি আছে, মানে এই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না কেন? আমরা যদি 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু দেখে আসছি ঢাকা দিল্লির সম্পর্ক, যেটি আমরা বলি কূটনৈতিক ভাষায়, সেটির একটি টানাপোড়েন চলছে। এবং প্রথমে একসাথে আপনার আছে যে এখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, ভারত কেন আশ্রয় দিল বাংলাদেশের, এটি একটি প্রশ্ন আছে, যদিও কূটনৈতিকভাবে সেটি যে কখনোই জানতে চাওয়া হয়নি। ইতিমধ্যেই বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে, যেটির উত্তর ভারত এখনও দেয়নি। তারপরে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ওদের যে গণমাধ্যমগুলো সংখ্যালঘু নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, সেটি নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর থেকে আসলে ঢাকা দিল্লির যে সম্পর্কটি আছে সেটি ক্রমান্বয়ে নিম্নের দিকেই যাচ্ছে। তো নিঃসন্দেহে আর আজকে যে ভারতের সেনাপ্রধান যিনি বক্তব্য দিলেন, তিনি কিন্তু বলেছেন যে সামরিক পর্যায়ে তাদের যোগাযোগ আছে, সেনাপ্রধানের সাথে তার ভিডিও কলও হচ্ছে, যোগাযোগ আছে, তবে যে সার্বিক সম্পর্ক বা স্বাভাবিক সম্পর্ক সেটি আসলে বলছে যে কোনো নির্বাচিত সরকার এলেই সেটি হবে। সেটি কিন্তু আমরা যদি দেখি শুধু ভারত নয়, ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক বিশ্বের সব দেশই, আপনারা যদি বিনিয়োগের ক্ষেত্রেও দেখেন, বিনিয়োগ করতে যারা আসেন তারাও কিন্তু বলেন যে এখানে আসলে নির্বাচিত সরকার কবে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা। হ্যাঁ, সেই জায়গা থেকে তারা বলছে যে নির্বাচিত সরকার এলে যে সম্পর্কটি আছে সেটি স্বাভাবিক হবে। কারণ আপনি অন্তর্বর্তী সরকারের সাথে আলাপ করার একটি গ্যাপ তৈরি হয়ে গেছে, তারপরে কোনো রাজনৈতিক দল এলে তারা রাজনৈতিক পর্যায়ে কিন্তু তাদের সেই যোগাযোগটা হয়। সেই ক্ষেত্রে ইন এ সেন্স তিনি এটা বলেছেন এবং বলেছেন যে আমাদের যে সামরিক পর্যায়ের সম্পর্ক সেটি একদম পারফেক্ট আছে। ধন্যবাদ নাফিজা, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানলাম। ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সাথে থাকুন।